রাত পোহালেই ১৩৯ উপজেলা নির্বাচন, এবার সরিষাবাড়িতে ভোট স্থগিত, প্রভাব বিস্তার করতে না দেওয়ার হুঁশিয়ারি সিইসি। কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। উন্নয়ন প্রকল্প নেয়ার আগে জনকল্যাণের বিষয় মাথায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা অবলোকন। জরিমানার সর্বোচ্চ সীমা ৩ লাখ টাকা নির্ধারণ করে সংশোধিত গ্রাম আদালত বিল পাস, চেয়ারম্যান সহ ৫ জন নিয়ে গঠিত হবে এ আদালত। বৃহস্পতিবার শুরু হজ ফ্লাইট, এখনো ভিসা পাননি অনেকে, সমস্যা হবে না আশ্বাস মন্ত্রীর। হজ ভিসায় মক্কা মদিনা ও জেদ্দার বাইরে যাওয়া যাবে না। দুর্নীতির কারণে ১৫ বছরেও কেনা যায়নি রেডিওথেরাপি মেশিন, ক্যান্সার রোগীদের ভোগান্তি চরমে। এবারও ডেঙ্গু প্রকোপের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ডেঙ্গু ২০২৩ সালে হলো, সেই সালে মাত্র ছিল ১০৬৬, যেটি এবছর ২৩২৩, মানে এবছর কিন্তু দ্বিগুণেরও বেশি। মাত্র ৩ দিনের জ্বরে আমার মা মারা গেছিলেন। তখন আমরা ডেঙ্গি সম্বন্ধে তো বুঝতাম না, কারণ আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু আমি আর কারো মাকে যেন হারাতে না হয় সেই ব্যাপারে ডেফিনেটলি আমি পদক্ষেপ নিব। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শিকা আজিজ। রাত পোহালেই ষষ্ঠ উপজেলা নির্বাচন, প্রথম ধাপে ১৩৯ উপজেলায় হচ্ছে ভোট। ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে সরঞ্জাম। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। কাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা কোথাও ব্যালট, আবার কোথাও ইভিএমে ভোট গ্রহণ চলবে। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বুধবার সকাল ৮টা থেকে শুরু হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। তাই মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় সহকারী রিটার্নিং কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। প্রথম ধাপে বুধবার ভোট হবে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর এ ৩ উপজেলায়। সকাল থেকে এসব উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন কর্মকর্তারা। নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি, ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পর্যাপ্ত ব্যবস্থা সেটা আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এদিন বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলায় নির্বাচন ঘিরে প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হয়। কঠোর নিরাপত্তায় ২ উপজেলার ১৯১ কেন্দ্রে পৌঁছে যায় ভোটের সামগ্রী। মালামাল আমরা বুঝতে পাইছি, এখন মালামাল নিয়ে যাচ্ছি। আগামীকালকে সকাল ৮টায় ভোট শুরু হবে আর ব্যালট পেপার আমাদেরকে আগামীকাল সকাল ৫টার সময় দিবে। বেলা ১১টায় গাজীপুরের বঙ্গ তাজউদ্দিন অডিটোরিয়াম থেকে সদর, কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলার নির্বাচনী কর্মকর্তাদের মাঝে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। এসব উপজেলায় বুধবার ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় ৭ লাখ ভোটার। এদিকে মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর উপজেলাতেও কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ভোটের সামগ্রী। আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। ইতিমধ্যে আমাদের জেলাতে বিজিবি সদস্যরা 2 প্লাটুন চলে আসছে এখানে, আর আমাদের সব মিলে ১০০০ উপরে আমাদের 2টি উপজেলা নির্বাচনে আমাদের অফিসার ফোর্স ডিপ্লয়মেন্ট হবে। আশা করি যে কোথাও কোনো সমস্যা হবে না। কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে ইভিএম সহ নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বেশি বলে সংঘাতের শঙ্কাও বেশি, তবে কাউকে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। নূপুর মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের আজিম। বুধবার থেকে শুরু হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটযুদ্ধ। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এ সময় তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বেশি বলে সংঘাতের শঙ্কাও বেশি। স্থানীয় সরকারের ভোটগুলোতে কন্টেস্টটা একটু বেশি হয়ে থাকে। সেই দিক থেকে যে উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা এগুলো দেখা গেছে স্থানীয়ভাবে বেশি হয়ে থাকে। সেই জন্য আমরাও সতর্ক অবস্থায় থাকি যেন উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা থেকে যেন কোনো সংঘর্ষ, সহিংসতা না হয়। কেউ যাতে প্রভাব বিস্তার না করে তা নিশ্চিত করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন যাতে প্রভাবিত না হয় আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি, এবং যারা মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী
অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি, আবার অনেকে হয়তোবা এলাকাতে আছেন, এবং সরকারের তরফ থেকেও আমরা যতদূর দেখেছি সেটা দলীয়ভাবে হোক বা সরকারের তরফ থেকে হোক, যাতে নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন, সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। সিইসি বলেন, কে ভোটে এলো কে এলো না তা দেখার দায়িত্ব কমিশনের নয়। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলে দেশের অর্থনীতি কতটা চাঙ্গা হবে এবং স্থানীয়রা কতটা উপকৃত হবেন তা বিবেচনায় নিতে সংশ্লিষ্ট দর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে স্মার্ট বাংলাদেশ 2041 বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা অবলোকনকালে প্রধানমন্ত্রী কথা বলেন। দেশের উন্নয়ন করে সক্ষমতা বাড়িয়ে পরনির্ভরশীলতা কমানোর উপরও গুরুত্ব দেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন জুবায়ের রাজিন। মঙ্গলবার গণভবনে স্মার্ট বাংলাদেশ 2041 বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা সরাসরি দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দেশের কতটা উন্নয়ন হবে এবং মানুষ কতটা উপকৃত হবেন তা বিবেচনায় রাখার নির্দেশ দেন তিনি। কতটুকু দেশের মানুষের উন্নতি হবে, কতটুকু দেশের মানুষের কল্যাণে কাজে লাগবে, এই হিসাবটা, এই বিবেচনাটা কিন্তু আগে নিতে হবে। প্রত্যেকটা প্রকল্প এতদিন যেমন অবকাঠামো উন্নয়নে আমরা খুব দ্রুত কিছু কাজ করেছি, যার সুফলটা মানুষ পাচ্ছে। 2021 পর্যন্ত আমরা যে রূপকল্প ঘোষণা দিয়েছিলাম, সেই ঘোষণা দেওয়ার লক্ষ্য এটাই ছিল যে আমরা কিন্তু প্রত্যেকটা পরিকল্পনা নিয়েছি আমাদের দেশের মানুষের এক এক করে চাহিদা পূরণের কথা চিন্তা করে। প্রধানমন্ত্রী জানান, গবেষণার মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে সরকার সফলভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। প্রথমবার সরকার এসে আমাদের প্রথম দরকার ছিল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, খাদ্য উৎপাদন বাড়ানো। আমরা সেখানে সফলতা অর্জন করেছি, যে জন্য আমরা গবেষণার উপরে সবথেকে গুরুত্ব দিয়েছিলাম এবং খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলাম। সেদিক থেকে আমরা সেই সাথে সাথে আমরা পুষ্টির নিশ্চয়তা দিয়েছি, সেটাও আমরা উদ্যোগ নিয়েছি এবং সেখানে আমরা সাফল্য দেখেছি। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মহাপরিচালক অ্যামি পোপ। প্রধানমন্ত্রী নতুন উৎস থেকে রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে IOM এর প্রতি আহ্বান জানান। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। 2008 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আজকের দিনে দেশে ফিরেছিলেন প্রধানমন্ত্রী। সেদিনে স্মৃতিচারণ করে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের দেশে ফিরতে বারণ করেছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। তারপরও তিনি গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যেতে দেশে ফিরেছিলেন। দলের সাধারণ সম্পাদকের নির্দেশনা উপেক্ষা করে সেদিন জীবনের ঝুঁকি নিয়ে বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে এসেছিলেন নেতাকর্মীরা। তাদের প্রতি কৃতজ্ঞতা জানান সরকার প্রধান। আজকের দিনটা আমার জীবনে একটা অনন্য দিন, কারণ আমি সেদিন দেশে ফিরে এসেছিলাম শত বাধা অতিক্রম করেই। আমাকে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টাও ফোনে বলেছিল, আপনি আসবেন না, আপনার বাইরে থাকা যা যা লাগে করব। আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিল। একথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে। আমি বলছিলাম, আলহামদুলিল্লাহ, আমি নিজের দেশের মাটিতে তো মরবো, কিন্তু আমি আসব। সমস্ত এয়ারলাইন্সকে নিষেধ করা হয়েছিল আমাকে যেন বোর্ডিং পাস না দেওয়া হয়। আমেরিকায় 3 ঘন্টা এয়ারপোর্টে দাঁড়িয়ে তাদের সাথে ঝগড়া করে ব্রিটিশ এয়ারওয়েজে আমি লন্ডন পর্যন্ত আসি। লন্ডনে যখন আমি যেদিন প্লেনে উঠতে যাই, আমাকে উঠতে দেওয়া হয়নি। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যেভাবে আমি দেশে ফিরবো। হাজার হাজার মানুষ রাস্তায়। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার পার্টির নেতা কর্মীদেরকে, যে সেই দিন তারা একদিকে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেছে, আর একদিকে আমার দলের অভ্যন্তরে কিছু লোকের নিষেধাজ্ঞা অমান্য করে তারা রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে বলতে পারেন এটা সম্বর্ধনা শুধু না, আমাকে নিরাপত্তাও দিয়েছে।
জরিমানার সীমা ৭৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করার বিধান রেখে সংশোধিত গ্রাম আদালত বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। সন্ধ্যায় এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বিলটি পাশের জন্য সংসদে প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। বিলে বলা হয়েছে, চেয়ারম্যান এবং উভয় পক্ষ মনোনীত 2 জন করে মোট 5 সদস্য নিয়ে গঠিত হবে গ্রাম আদালত। এদিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা বেশি থাকলেও জ্বালানি সংকটে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। জানান, দেশ জুড়ে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ রয়েছে। অত্যাধিক গরম ও দেশের কোথাও কোথাও দাবদাহ থাকার কারণে বিদ্যুতের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ময়মনসিংহে যে আমাদের 360 মেগাওয়াটের একটা বিদ্যুৎ প্রকল্প আছে, সেখানে গ্যাসের স্বল্পতা এবং আমাদের আরও 2টি জামালপুরে 2টি পাওয়ার প্ল্যান্ট আছে। সেই 2টি পাওয়ার প্ল্যান্টও আমাদের জ্বালানি স্বল্পতার কারণে সেখানে আমাদের বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না সঞ্চালন লাইনে। তবে আমাদের গ্রিড লাইন প্রস্তুত আছে, আমাদের ডিস্ট্রিবিউশন লাইনও প্রস্তুত আছে। আমরা একটা বিকল্প উপায় গ্যাস যাতে সংযোগ দেওয়া যায় তার একটা প্রকল্প ইতিমধ্যে কার্যক্রম চলছে। যে পাইপলাইনটি আমরা গাজীপুর দিয়ে আশুলিয়া হয়ে আমরা ময়মনসিংহে নিয়ে গেছিলাম, সেই পাইপের মধ্যে অধিকাংশই প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রির কানেকশন হয়েছে, যার জন্য যখনই আমরা প্রেশার দেই গ্যাসটা অন্যদিকে ধাপিত হয়। সেই বিষয়গুলোকে বিবেচনা করে প্রকল্পটা হয়তো আগামী 1 বছরের মধ্যে শেষ হবে এবং আপনার এলাকাও আমার মনে হয় যে বিদ্যুতের চাহিদা তখন পূরণ হবে। 9 মে শুরু হচ্ছে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট। তবে এখনো ভিসা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান আশ্বাস দিয়েছেন, যারা এখনো ভিসা জটিলতায় রয়েছেন শিগগিরই তাদের ভিসা হয়ে যাবে। চলতি বছর বাংলাদেশ থেকে নিবন্ধিত হজযাত্রী ৮৩,২০২ জন। এদিকে হজ ভিসায় মক্কা, মদিনা ও জেদ্দার বাইরে যাওয়া হবে না মর্মে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের 2য় সপ্তাহে অনুষ্ঠিত হবে এবারের পবিত্র হজ। বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট 9 মে। চলতি বছর হজে সৌদি আরবের বেঁধে দেয়া কোটা এখনও পূরণ করতে পারেনি বাংলাদেশ। এর মধ্যেই অভিযোগ উঠেছে, এখনও অনেকে পাননি সৌদি আরবের ভিসা। এ অবস্থায় ধর্মমন্ত্রীর আশ্বাস, এখনও যারা ভিসা জটিলতায় রয়েছেন শিগগিরই তাদের ভিসা হয়ে যাবে। হজ যাত্রী নেওয়ার দায়িত্ব তাদের, বিচার দেওয়ার দায়িত্ব তাদের। তারা যদি হজ যাত্রী যদি না নিতে পারে, ব্যর্থতা তাদের। তবে আমি এটুকু বলতে পারি যে আমাদের পক্ষ থেকে এবং সৌদি কমিটির পক্ষ থেকে সব হজযাত্রী সঠিক সময়ে যাবে, সঠিক সময়ে ভিসা হবে ইনশাআল্লাহ। সৌদির স্বার্থে সৌদি নিবে, লাভ কিন্তু সৌদি সরকারের, ওই গভর্নমেন্টের কিন্তু বেনিফিট, আমাদের কোনো বেনিফিট না। আমাদের সরকারের পক্ষ থেকে অর্থ যাচ্ছে, দেখুন বাংলাদেশ থেকে অর্থ যাচ্ছে, তাই না? লাভটা কার? ওদের স্বার্থে ওরা করবে। কিভাবে করবে না করবে এটা অবশ্যই আমাদের সাথে তারা আলোচনা করেই করবে। এদিকে হজ ভিসা নিয়ে নতুন করে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। এ ভিসা শুধু হজের জন্য বৈধ এবং হাজিরা শুধু হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন। বলা হয়েছে, হজ ভিসা নিয়ে জেদ্দা, মদিনা ও মক্কার বাইরের শহরেও যাওয়া যাবে না। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় বলছে, এ ভিসা সৌদিতে কাজ বা বসবাসের জন্য বৈধ হবে না। বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি আজীবনের জন্য সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। ঢাবির সাংবাদিকতার শিক্ষক নাদিরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত, সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি। দুর্নীতি আর আমলাতান্ত্রিক জটিলতায় 15 বছরে সরকারি হাসপাতালে কেনা যায়নি কোনো রেডিওথেরাপি মেশিন। আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেডিওথেরাপি মেশিন কেনা পরিকল্পনার 25 বছরেও আসেনি দ্বিতীয় মেশিন। 1 বছর আগে বাজেট হলেও আটকে আছে অর্থ মন্ত্রণালয়ে। একটি মাত্র মেশিনে থেরাপির সিরিয়াল পেতে লাগে 6 মাস। এতে ভোগান্তিতে লাখ লাখ ক্যান্সার রোগী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওথেরাপি কেন্দ্রের সামনে রোগীদের দীর্ঘ লাইন। সকালের শিফটে এই লাইন থাকে আরও দীর্ঘ। একটি মাত্র মেশিনে 2 শিফটে দেওয়া হয় 60 জনের থেরাপি। সিরিয়াল পেতে সময় লাগে অন্তত 6 মাস। প্রথমে আমি কুমিল্লা একবার অপারেশন হয়েছিলাম, ওইখান থেকে আমার আবার এখানে পাঠাইছিল রেডিওথেরাপি দেওয়ার জন্য। রেডিওথেরাপি পাই না, এরপর আমার আবার এই বেস্টে অপারেশন হয়েছে, ওই জায়গায় আবার ইনফেকশন হয়েছে। সার্জারি করার পরে কেমো দিছে,
কেমো দেওয়ার পর 6টা কেমো লাগছিল, 6টা কেমো দেওয়ার পরে রেডিওথেরাপি 25টা। আমি আমার আম্মুর জন্য জানুয়ারির 10 তারিখে সিমুলেশন করেছিলাম, তারপর 4 মাস হতে 4.5 মাস পর আমি ডেট পেয়েছি। 25 বছর আগে 1999 সালে 3টি রেডিওথেরাপি মেশিন কেনার পরিকল্পনা হয়। সে অনুযায়ী 3টি বাংকার তৈরি হয় ক্যান্সার ভবনে, কিন্তু কেনা হয় মাত্র একটি। 1.5 বছর আগে অন্য একটি মেশিনের বাজেট হলেও আটকে আছে অর্থ মন্ত্রণালয়ে। একটা ব্রেস্ট ক্যান্সারের রোগী রেডিওথেরাপি ঠিক মতো যদি আমরা টাইমলি দিতে পারি, সে 100% কিওর হয়ে যাবে। একবার বিএনপির আমার উদ্যোগ নেওয়া হলো, তখন একজন আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ উঠলো উনি নাকি সিমেন্স কোম্পানির কাছে 5 কোটি টাকা ঘুষ দাবি করছে। ওর থেকে একটা মামলা হয়ে বন্ধ হয়ে গেল। এরপরে আরও 2-3বার এরকম উদ্যোগ নেওয়া হয়েছে, প্রত্যেকবারই দুর্নীতির কবলে পড়া মেশিনগুলো কেনা হয় নাই। সরকারি পর্যায়ে মহাখালী ক্যান্সার গবেষণা হাসপাতালে সচল 2টি মেশিনের মেয়াদ শেষ হয়েছে কয়েক বছর আগেই। গেল 15 বছরে কয়েকবার মেশিন কেনার উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেনি। উল্টো দুর্নীতির অভিযোগে বরখাস্ত হয়েছেন একাধিক পরিচালক। অভিযোগ রয়েছে সবশেষে একটি মেশিন কেনার প্রক্রিয়ায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছেলে 20% টাকা দাবি করেন, কিন্তু এ নিয়ে পরিচালকের সঙ্গে দ্বন্দ্বে মেয়াদের আগেই পদ হারান তৎকালীন পরিচালক। সারা দেশের 9টি সরকারি হাসপাতালে রেডিওথেরাপি মেশিন পুরোপুরি অকার্যকর, পড়ে আছে খালি বাংকার, কিন্তু কেনার জন্য এখনও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। 2005-06 সালে তো ক্যান্সার স্টোরি মেশিনগুলো কিনা হলো বেশিরভাগগুলা, তো এটা তো জানা কথা 10 বছর, মানে 15-16 সালে এগুলির মেয়াদ শেষ হয়ে যাবে। তাহলে আমি এই 10 বছরের মধ্যে আমরা যারা দায়িত্ব ছিলাম, আমরা কেন সরকারকে বুঝাইতে পারলাম না, নাকি আমাদের এই ব্যর্থতা? লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা নিতে পারতেছে না আমাদের ওই কয়জন লোকের ভুল সিদ্ধান্ত বা অযোগ্যতা অদক্ষতার জন্যই। রেডিওথেরাপি মেশিনের অভাবে অসম্পূর্ণ থেকে যায় ক্যান্সার চিকিৎসা, ফলে নিঃস্ব হয় আক্রান্ত পরিবারগুলো। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক ডক্টর নাদির জুনায়েদের বিরুদ্ধে যৌন হয়রানি প্রাথমিক সত্যতা পেয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। বিষয়টি অধিকতর তদন্তে পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে। তদন্ত চলাকালীন সময়ে নাদিরকে সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সিন্ডিকেট বৈঠকে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়। একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। যৌন নিপীড়ন প্রতিরোধ সেলকে তদন্ত করতে 2 মাস সময় দেওয়া হয়েছে। 7 ফেব্রুয়ারি নাদিরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের ফলে ধস নামিয়ে দেওয়ার অভিযোগ করেন বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থীরা। এরপরই বিভাগের এক এক করে 3 জন শিক্ষার্থী নাদিরের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ করেন। পরে গেল 3 মার্চ 3 সদস্যের তদন্ত কমিটি ও যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। এই বছরের ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এর উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, এবার 7,500 কোটি টাকায় 7,17,000 টন খাদ্যশস্য সংগ্রহ করা হবে। অভিযান চলবে 31 আগস্ট পর্যন্ত। মন্ত্রীর হুঁশিয়ারি, কেউ কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নম্বরে অভিযোগ জানাতে পারবেন কৃষকরা। জয় যাদবের রিপোর্ট। চলতি মৌসুমে খাদ্যশস্য সংগ্রহ শুরু করেছে সরকার। এবার 32 টাকা দরে 5 লাখ টন ধান, 45 টাকা দরে 11 লাখ টন সেদ্ধ চাল, 44 টাকা দরে 1 লাখ টন আতপ চাল আর 34 টাকা দরে 50,000 টন গম কিনবে সরকার, যার মূল্য ধরা হয়েছে 7,500 কোটি টাকা। 31 আগস্ট পর্যন্ত এই খাদ্যশস্য সংগ্রহ করা হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তর থেকে বিভিন্ন জেলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই অভিযানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। তিনি জানান, গেলবারের মতো এবারও লক্ষ্য পূরণ হবে। সঠিক সময় এই সংগ্রহগুলো করতে হবে এবং আমরা জুন মাসের মধ্যে 70% আমরা বলেছি যে এটা মানে সংগ্রহ করার জন্য। আর হাওড়কে আমরা প্রাধান্য দিয়ে হাওড়ের ধানের বরাদ্দও বেশি দিয়েছি, যদিও মিল কম ওখানে, যার জন্য ধানের বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, ধানের গুণগত মান যাচাইয়ে প্রতি ইউনিয়নে 3 জন করে কৃষি কর্মকর্তা থাকবেন। গোডাউনে ধান দিতে এসে হয়রানির শিকার হলে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া নম্বরে অভিযোগ জানাতে পারবেন কৃষকরা। কোনো কৃষক যদি ধান নিয়ে গোডাউনে আসে আর দেখা যায় যদি তার ময়েশ্চার 16% বা 15% আছে,
তাহলে অটোমেটিকলি আবার সেই ধান শুকাতে কৃষক হয়রানি হবে। যাতে কৃষক হয়রানি না হয় সেই কারণে কৃষি দপ্তরে সেই ময়েশ্চার মিটার দিয়ে তারা ওই কৃষি উপকারী সহকারী কর্মকর্তারা তারা ওই ময়েশ্চার চেক করে আসবে এবং তাকে বলবে তোমার ধান ফিট এখন নিয়ে যাও। আর গোডাউনে ধান দিতে এসে কোনো লেবার যেন কৃষকদেরকে হয়রানি না করে এবং এই জন্য ডিসি সাহেবদেরকেও নজর রাখতে বলেছি, আমাদের কর্মকর্তাদেরকেও নজর রাখতে বলেছি, প্লাস আমরা স্পেশাল মনিটরিং করব। সারা দেশে 50 থেকে 60% বোরো ধান কাটা শেষ। গেল 2-1 দিনের শিলাবৃষ্টিতে কোনো এলাকার ধানের ক্ষতি হয়নি বলেও জানান খাদ্যমন্ত্রী। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। টানা 3 ম্যাচ জিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ জয় বাংলাদেশের। সফরকারীদের হোয়াইট ওয়াশের লক্ষ্য টাইগারদের। সারা দেশে অবাধে গাছ কাটা বন্ধে কেন 7 দিনের মধ্যে কমিটি করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। যশোর সদর উপজেলার এক সড়কে 3 কিলোমিটারের গাছ কাটার সিদ্ধান্তের সবশেষ অবস্থা জানতে চেয়ে 2 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরকে রুলের জবাব দিতে বলা হয়েছে। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। এপ্রিল মাস জুড়ে টানা তাপপ্রবাহের কারণগুলোর মধ্যে একটি অবাধে গাছ কাটা। কোনো প্রকল্প বা স্থাপনার কাজ শুরু হলেই অবাধে গাছ কেটে নষ্ট করা হয় পরিবেশের ভারসাম্য। এ নিয়ে কোনো নীতিমালা বা আইন করেনি সরকার। এ প্রেক্ষিতে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ গাছ কাটা বন্ধে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করে। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি করে রুল জারি করেন। রুলে আগামী 7 দিনের মধ্যে কমিটি গঠন করতে বলা হয়। সারা দেশে গাছ কাটার যে মহোৎসব চলছে, যেটা বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে, সেটি সংযুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট পিটিশন করেছিলাম। গতকালকেও শুনানি হয়েছে, আজকেও শুনানি হয়েছে, যদিও আজকে আদেশের জন্য ছিল। তাই শুনানি শেষে আমরা আদালতকে বলেছি এটি যে এই গাছ কাটা নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্টভাবে বিভিন্ন পর্যায়ে আইনের কোনো ব্যাখ্যা নাই। তা আমরা বলেছি ঢাকা শহরে গাছ কাটার জন্য পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে একটা কমিটি থাকা দরকার, যে কমিটিতে বিশেষজ্ঞরা থাকবেন। যে কোনো গাছ কাটতে গেলে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। জেলা উপজেলা পর্যায়েও কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সরকারের বিভিন্ন জায়গায় গাছ কাটা, বিশেষ করে ব্যক্তিগত গাছ ব্যতীত, এটা নিয়ন্ত্রণে কেন কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হবে না। এবং আপনার পরিবেশ সচিবকে বলেছেন যে 7 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার জন্য নির্দেশ কেন দেওয়া হবে না, যেখান থেকে ঢাকা শহরের গাছ কাটার জন্য পারমিশন নিতে হবে, যেখানে পরিবেশবিদ, পরিবেশ বিজ্ঞানী, ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের যে প্রধান এবং পরিবেশ সচিব সহ মোট 7 জন কর্মকর্তা থাকবেন। জেলা এবং উপজেলায় 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দেন, যে কমিটির অনুমতি নিয়ে এই গাছগুলো কাটা হবে। এছাড়া যশোরের সদর উপজেলায় 3 কিলোমিটার সড়কের গাছ কাটার সিদ্ধান্তের সবশেষ অবস্থা রাষ্ট্রপক্ষের আইনজীবীকে জানাতে নির্দেশও দেন হাইকোর্ট। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেশের 35 বছরের বেশি বয়সী 3% বেশি মানুষ গ্লুকোমাজনিত অন্ধত্বে ভুগছেন। ঝুঁকিতে আছেন আরও 10% বেশি। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় গ্লুকোমা সার্ভের ফল প্রকাশ অনুষ্ঠানে উঠে আসে এমন তথ্য। বলা হয় এই রোগের তেমন কোনো উপসর্গ না থাকায় নীরবে দৃষ্টিশক্তি হারাচ্ছেন অসংখ্য মানুষ। বক্তারা বলেন, দ্রুত শনাক্ত করে চিকিৎসা করা গেলে স্থায়ী অন্ধ রোগ রোধ করা সম্ভব। উচ্চ চাপে চোখের নার্ভ ধীরে ধীরে ক্ষয় হয়ে চারপাশের দৃষ্টিশক্তি কমে যায়। সরাসরি দেখতে সমস্যা না হওয়ায় শেষ মুহূর্তের আগে শনাক্ত হয় না এ রোগ। এ অবস্থায় নিয়মিত চোখ পরীক্ষার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে ভয়েস অফ আমেরিকার স্টুডিওতে। সেখানে দেশ টিভির জন্য যুক্তরাষ্ট্রের খবরাখবর নিয়ে অপেক্ষা করছেন তাহিরা কিবরিয়া। ভিওএ 60তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর।
রুশ কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে রাশিয়া তার ফার ইস্ট অঞ্চলে অপরাধমূলক অসদাচরণের অভিযোগে এক আমেরিকান সেনাকে আটক করেছে। দক্ষিণ কোরিয়ায় কর্মরত স্টাফ সার্জেন্ট গর্ডন ব্ল্যাক ছুটিতে তার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে দক্ষিণ পূর্ব রাশিয়ায় গিয়েছিলেন। মহাকাশে বোয়িংয়ের প্রথম নভোচারী সহ নভোযান উৎক্ষেপণ সোমবার রাতে কমপক্ষে 24 ঘণ্টা ভালভের সমস্যার কারণে বিলম্বিত হয়েছে। এটি বোয়িংয়ের প্রথম ক্রু ফ্লাইটের সাম্প্রতিকতম বিলম্ব, যা কয়েক বছর ধরে ক্যাপসুলের সমস্যার কারণে স্থগিত ছিল। সাক্ষীদের সমালোচনা না করার আইনি নির্দেশ অমান্য করায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে $1000 জরিমানা করলেন নিউ ইয়র্কের ফৌজদারি বিচারক। বিচারক ট্রাম্পকে সতর্ক করে দিয়ে বলেন, তিনি যদি এই আদেশ উপেক্ষা করতে থাকেন তাহলে তার জেল হতে পারে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। এবারে খেলার সংবাদ। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-20তে 9 রানের জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। সর্বোচ্চ 57 রান করেন তাওহিদ হৃদয় এবং 3 উইকেট শিকার করেন সাইফুদ্দিন। বিস্তারিত শাহাদাত কিফাতের রিপোর্টে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়েকে 166 রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দাপটে পাত্তাই পায়নি সিকান্দার রাজার দল। শেষ দিকে জয়ের আশা কিছুটা জাগালেও 9 রানে হারে তারা। রান তারায় মাঠে নেমে ধারাবাহিক বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। 10 ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় 4 উইকেটে 65 রান। মোটামুটি কঠিন লক্ষ্যে ব্যাট করতে থাকা সফরকারীরা তখন অনেকটাই চাপে। এক পর্যায়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় 8 উইকেটে 91 রান। এরপর আকরাম ও মাসাকাজ্জা টানা বাউন্ডারি হাঁকিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করেন। তবে শেষ পর্যন্ত 9 উইকেটে 156 রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন লিটন দাস ও তানজিদ তামিম। চতুর্থ ওভারে বোল্ড হয়ে সাজগরের পথ ধরেন লিটন। পরের ওভারেই সিকান্দারের বলে বোল্ড হয়ে বিদায় নেন অধিনায়ক নাজমুল শান্ত। তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন তানজিদ তামিম। তিনিও বিদায় নেন 21 রানের ইনিংস খেলে। এরপর জাকির আলী ও হৃদয়ের ব্যাটে লড়াকু সংগ্রহের পথে এগিয়ে যায় স্বাগতিকরা। হৃদয় বোল্ড হন 4 বাউন্ডারি ও 2 ছক্কায় 57 রানের ইনিংস খেলে। একই ওভারে মুজারাবানি শিকার করেন 44 রান করা জাকিরকেও। শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ ও রিশাদের ব্যাটে 165 রানের সংগ্রহ করে টাইগার শিবির। শাহাদাত কিফাত, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাত পোহালেই 139 উপজেলা নির্বাচন। এবার সরিষাবাড়িতে ভোট স্থগিত, প্রভাব বিস্তার করতে না দেওয়ার হুঁশিয়ারি সিইসির। কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। উন্নয়ন প্রকল্প নেয়ার আগে জনকল্যাণের বিষয়ে মাথায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা অবলোকন। জরিমানার সর্বোচ্চ সীমা 3 লাখ টাকা নির্ধারণ করে সংশোধিত গ্রাম আদালত বিল পাস। চেয়ারম্যান সহ 5 জন নিয়ে গঠিত হবে এ আদালত। বৃহস্পতিবার শুরু হজ ফ্লাইট, এখনো ভিসা পাননি অনেকে। সমস্যা হবে না আশ্বাস মন্ত্রীর। হজ ভিসায় মক্কা মদিনা ও জেদ্দার বাইরে যাওয়া যাবে না। এবং দুর্নীতির কারণে 15 বছরে কেনা যায়নি রেডিওথেরাপি মেশিন। ক্যান্সার রোগীদের ভোগান্তি চরমে, এবারও ডেঙ্গু প্রকোপের শঙ্কা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ডেঙ্গু 2023 সালে হলো। সেই সালে মাত্র ছিল 1066, যেটি এবছর 2323, মানে এবছর কিন্তু দ্বিগুণেরও বেশি। মাত্র 3 দিনের জ্বরে আমার মা মারা গেছিলেন। তখন আমরা ডেঙ্গি সম্বন্ধে তো বুঝতাম না, কারণ আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু আমি আর কারো মাকে যেন হারাতে না হয় সেই ব্যাপারে ডেফিনেটলি আমি পদক্ষেপ নিব। এই ছিল এখনকার সংবাদ রাত। দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।